নমস্কার, আমি সুস্মিতা এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি এই কদিন আপনাদের লাস্ট ভিডিওটি যেদিন দিয়েছিলাম সেদিন বলেছিলাম যে আপনাদের জন আন্দোলন পোর্টাল এবার মালনারিশড বাচ্চাদের নিয়ে চলবে। স্যাম এবং এসইউডব্লিউর ওপর জোর দেওয়া হয়েছে। আজ পর্যন্ত আপনাদের এসইউডব্লিউ এবং স্যাম বাচ্চাদের নিয়েই কাজ ছিল, তার জন্য আমি মাঝখানে আর কোনো ভিডিও আপলোড করিনি। কিন্তু আগামী 2 দিন, কাল এবং পরশু 18 এবং 19 তারিখ আমাদের জন আন্দোলন পোর্টালে অন্য কিছু রয়েছে এবং ভীষণ ভাইটাল কাজ রয়েছে। সেই নিয়েই আজকে আমি ভিডিও করতে এলাম যে আগামী 2 দিন কেন আমাদের জন্য এত ভাইটাল, কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, ঠিক কী কাজ আমাদের রয়েছে জন আন্দোলন পোর্টালে, যা নিয়ে ডিপার্টমেন্ট এত তৎপর, এবং কেন সেই কাজগুলো আমাদের ভীষণ গুরুত্বপূর্ণভাবে করতে হবে, ভীষণ সিরিয়াসলি করতে হবে এবং আপনারা আপলোড করবেন জন আন্দোলন পোর্টালে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্ক্রিনশটে যাই, অর্ডারের স্ক্রিনশটে যাই। এই ওয়ার্কশিটটি আপনারা আগেও দেখেছেন, ইভেন্ট শিডিউল, যা অর্ডারের সাথে অলরেডি চলে এসেছে আমাদের কাছে অনেক দিন আগেই, এবং আপনারা এই শিডিউল দেখেই আপনারা ইভেন্টগুলো করছেন এবং জন আন্দোলন পোর্টালে আপডেট করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 18/4/2025 সব থেকে নিচের যে ঘরটি রয়েছে সেখানে 18/4/2025 অর্থাৎ আগামীকাল ফ্রাইডে ডায়রিয়া ম্যানেজমেন্টের ওপরে কাজ রয়েছে। এতদিন পর্যন্ত আমাদের মালনারিশড বাচ্চাদের নিয়ে কাজ ছিল, বিভিন্ন ফর্মে কাজ ছিল, বিভিন্ন ফরম্যাটে কাজ ছিল, কিন্তু আজ থেকে শুরু হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। পর্যন্ত ছিল আপনাদের মালনারিশড বাচ্চা নিয়ে কাজ, কাল থেকে আপনাদের শিডিউল এবং ইভেন্ট চেঞ্জ হয়ে যাবে। চলুন দেখা যাক যে আমাদের কাল 18 তারিখ ডায়রিয়া ম্যানেজমেন্ট নিয়ে ঠিক কী কী কাজ করতে বলা হয়েছে ডিপার্টমেন্টের অর্ডারে। আপনারা দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড থিমের জায়গায় 18/4/2025 ফ্রাইডে ডায়রিয়া ম্যানেজমেন্ট কথাটি লেখা রয়েছে, এবং লেভেলের জায়গায় মানে কোথায় হবে সেখানটায় রয়েছে ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য আঙ্গনওয়াড়ি সেন্টার। আঙ্গনওয়াড়ি সেন্টারের যা আশেপাশের যারা রয়েছে, যে নির্দিষ্ট আঙ্গনওয়াড়ি সেন্টারের আন্ডারে যে এরিয়াটা পড়ছে সেই এরিয়ার মানুষদের নিয়েই কিন্তু এই ইভেন্টটা শিডিউলড হবে। আসবো আমরা পাশের যে কলামটি রয়েছে সেখানে, এখানে লেখা রয়েছে, দেখুন আমি জুম করে দিয়েছি, সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি ফর চিলড্রেন ফোকাসিং ডায়রিয়া ম্যানেজমেন্ট। কিসের ওপর আপনাদের ফোকাস করতে হবে? ডায়রিয়া ম্যানেজমেন্টের ওপর ফোকাস করতে হবে, বাচ্চাদের ডায়রিয়া ম্যানেজমেন্টের ওপর ফোকাস করতে হবে। এরপরে কমা দিয়ে রয়েছে এস্টাবলিশ ওআরএস জিঙ্ক কর্নার অ্যাট আঙ্গনওয়াড়ি উইথ সাপোর্ট অফ দ্য হেলথ ডিপার্টমেন্ট। সেন্টারের মধ্যেই বা সেন্টারের কাচমেন্ট এরিয়াতে আপনাদের একটা ওআরএস জিঙ্ক কর্নার তৈরি করতে হবে। আপনারা দেখেছেন কোথাও যখন আমরা ধরুন কোথাও পদযাত্রা রয়েছে বা কোথাও তীর্থযাত্রীরা পুজো দিতে যাচ্ছেন, তো সেই রকম জায়গায় দেখবেন জায়গায় জায়গায় প্যান্ডেল করে জল খাওয়ানোর ব্যবস্থা করা হয়, যে যারা দর্শনার্থী তাদের জল খাওয়ার, তাদের রেস্ট করার একটা ব্যবস্থা করা হয়। ঠিক সেই রকম আপনাদেরকেও পয়েন্টে পয়েন্টে আপনার ক্যাচমেন্ট এরিয়ার কোথাও একটা নিয়ারেস্ট পয়েন্টে গিয়ে আপনাকে, বা সেটা আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারও হতে পারে, আপনাকে একটা ওআরএস এবং জিঙ্ক কর্নার তৈরি করতে হবে হেলথ ডিপার্টমেন্টের সাথে আগামীকাল। কমা দিয়ে আরও কি রয়েছে, হোস্ট কমিউনিটি মিটিংস উইথ প্রেগনেন্ট উইমেন অ্যান্ড ল্যাকটেটিং মাদার্স অ্যাবাউট ডায়রিয়া অ্যান্ড অ্যাড্রেস কোয়েশ্চেন্স অর কনসার্নস রেজড বাই দ্য কেয়ার গিভার্স। কি বলেছে, আপনাদের প্রেগনেন্ট মাদার এবং ল্যাকটেটিং মায়েদের সাথে আপনাদের বসে মিটিং করতে হবে, কমিউনিটি মিটিং করতে হবে, এবং তারা যে কোশ্চেনগুলো করবেন বা যা কিছু জানতে চাইবেন তাদের সেই প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের, এবং তাদের কনসেপ্ট তৈরি করতে হবে তাদের মধ্যে। ডায়রিয়ার ব্যাপারে অনেকেই জানেন না, অনেকে জানলেও ভুল জানেন,
অনেকে অর্ধেক জানেন, সেই ব্যাপারগুলোতে নিজেদেরকেও আগে জানতে হবে, পুরো টোটাল ব্যাপারটা নিজেদের আওতার মধ্যে আনতে হবে, তারপরে কিন্তু সেই ব্যাপারটা নিয়ে আগামীকাল আপনাদের বলতে হবে, শেখাতে হবে। আরও কি রয়েছে? Organize hands-on workshops for preparing and administering ORS at home. বাড়িতে কিভাবে ওআরএস বানানো হবে সেই বিষয়ে তাদের হাতে কলমে একটা ট্রেনিং করাতে হবে। কাদের? প্রেগনেন্ট মাদার্স এবং ল্যাকটেটিং মাদার্স এবং বাচ্চাদের যারা পেরেন্টস রয়েছেন, কেয়ার গিভার্স রয়েছেন, কমিউনিটির লোকজন রয়েছেন, তাদের এই বিষয়ে একটা হ্যান্ডস অন ওয়ার্কশপ করিয়ে দিতে হবে যে চটজলদি তারা কিভাবে ওআরএস বানাতে পারেন। ওআরএস যদি না থাকে তাহলে নুন চিনির জলও কিভাবে পরিমাণ মতো বানাতে পারেন সেটা তাদের শিখিয়ে দিতে হবে। সেটা শেখাতে গেলে কিন্তু নিজেকেও অনেক কিছু জানতে হবে। আচ্ছা, emphasizing the importance of early intervention in managing diarrhea. ডায়রিয়ার ম্যানেজ করতে হলে, ধরুন হঠাৎ করে কারোর বারবার অতিরিক্ত পাতলা পায়খানা হচ্ছে, অতিরিক্ত বার পাতলা পায়খানা হচ্ছে, তাহলে তাকে প্রথমেই আপনারা কিভাবে ট্রিটমেন্ট দেবেন বা বাড়ির লোকজন প্রথম যা কাজটি করতে পারে সেটাই হচ্ছে ওআরএস দেওয়া, এবং এই ওআরএস কিভাবে তারা দেবে, কত বারে দেবে, কত বড় বোতলে তৈরি করবে, কোন জল দিয়ে তৈরি করবে, সেই সমস্ত বিষয়, কতটা জলে কতটা প্যাকেট গুলবে, সেই বিষয়গুলো তাদের হাতে কলমে করিয়ে দিতে হবে। চলুন আমরা পরের কলামে যাব এবার। অপরকে শেখাতে হলে নিজেকে আগে শিখতে হবে। আপনারা কোথা থেকে এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে পারবেন এখানে বলে দেওয়া হয়েছে। অ্যানেক্সচার বড়কাহন ভলিউম 2 চ্যাপ্টার 4 and IAC on diarrhea, ORS and zinc tablets may be distributed as per requirement of beneficiaries. বেনিফিশিয়ারিজের যদি দরকার হয় তাদেরকে সেই পরিমাণ মতন ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেট ডিস্ট্রিবিউট করতে হবে। সেটা আপনারা হেলথের কাছ থেকে আগে ভালোভাবে জেনে নেবেন যে কাকে কতটা দেওয়া যেতে পারে, বা হেলথের কাছেই আপনারা রেফার করবেন যদি কারোর এই প্রবলেম নিয়ে কেউ আসে। তার আগে আপনারা কালকে সকালবেলায় এরিয়াতে প্রচার করে দেবেন যে আপনাদের সেন্টারে বা কোনো একটা পয়েন্টে এই ওআরএস এবং জিঙ্ক কর্নার তৈরি করা হয়েছে। যাদের প্রয়োজন রয়েছে বা আগাম সচেতনতার জন্য কেউ এসে ওআরএস এর প্যাকেট ঘরে নিয়ে গিয়ে রাখতে পারেন। আচ্ছা, এই ডায়রিয়ার ব্যাপারে বোঝাতে হলে ডায়রিয়া কি, ডায়রিয়া কখন আমরা বুঝবো সেটি ডায়রিয়া সিরিয়াস নাকি খুব সাধারণ ছোট্ট একটা ব্যাপার, ডায়রিয়া হলে কি খেতে হবে, কি স্টেপস অবলম্বন করতে হবে, এর লক্ষণগুলো কি কি, এই সমস্ত জন্য আপনাদের সঙ্গে ডিপার্টমেন্ট থেকে কিন্তু আইসি ম্যাটেরিয়াল হিসেবে বড়কাহনের পেজগুলো, নির্দিষ্ট পেজগুলো শেয়ার করে দেওয়া হয়েছে। আমিও এখানে শেয়ার করে দিয়েছি। আপনারা এই পেজগুলো একবার চোখ বোলালেই আপনারা বুঝতে পারবেন, কারণ এই বড়কাহন 3টি করে বই আপনাদের প্রত্যেকের কাছে রয়েছে এবং সেই পেজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন ঠিক কোন পাতায় গিয়ে আপনাদের কোন পাতা কেয়ার গিভার্স বা বেনিফিশিয়ারিজদের সঙ্গে আপনাদের ডিসকাস করতে হবে। এখানে তাও বলে দেওয়া হয়েছে অ্যানেক্সচার 2 চ্যাপ্টার 4, সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন যে ডায়রিয়ার ওপরে বিস্তারিতভাবে লেখা রয়েছে। আমি ছবিগুলোও শেয়ার করেছি, পেজগুলোও শেয়ার করেছি, এখান থেকে দেখেও আপনারা এটা দেখে বলতে পারবেন না, কিন্তু এটা দেখে আপনারা বের করতে পারবেন বড়কাহনের ঠিক কোন পেজগুলো বের করতে বলা হচ্ছে এবং কোন পেজগুলো ডিসকাস করতে বলা হচ্ছে। এই তো গেল আমাদের কি করতে হবে সেই নিয়ে আলোচনা, কিন্তু কেন এতটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কেন এখনই এই পোষণ পক্ষে কেন ডায়রিয়াকে রাখা হয়েছে সে বিষয়েও একটু কথা বলে নিই। অ্যাকচুয়ালি এখন আমাদের সিজন চেঞ্জিংয়ের টাইম। সিজন যখন চেঞ্জ হয় দেখবেন তখন বিভিন্ন রকম ভাইরাল অ্যাটাক হয়, ফ্লুয়ের অ্যাটাক হয়, বিশেষ করে শিশুদের, প্রেগনেন্ট উইমেনদের, ল্যাকটেটিং মাদার্সদের, কারণ এদের মধ্যে ইমিউনাইজেশন পাওয়ারটা একটু কম থাকে, একটু লো থাকে। তাই এই সময় তারা বিভিন্নভাবে ভাইরাল, ফ্লু, বিভিন্ন রকম ব্যাকটেরিয়াতে আক্রান্ত হন।
এবং ইমিউনাইজেশন পাওয়ার কম থাকার পাশাপাশি তার উপরে যদি কোনো রোগে আক্রান্ত থাকেন তাহলে তো আরও ইমিউনাইজেশন পাওয়ার ডাউন হয়ে যায়, এবং সেক্ষেত্রে বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের সবার আগে পেটটা অ্যাটাক করে এবং আমাদের লুজ মোশন হতে শুরু করে। এই লুজ মোশন যদি বারে বারে হতে থাকে তখন কিন্তু সেটা ডিহাইড্রেশনের একটা ফর্ম নেয়, এবং ডিহাইড্রেশন হলে শরীরে জলের ঘাটতি দেখা গেলে তখন কিন্তু ডায়রিয়াটা খুব স্বাভাবিকভাবেই চলে আসে। তাই মায়েদেরকে এবং শিশুদেরকে আগাম সচেতন করার জন্য আমাদের এই প্রক্রিয়াটা, এই পোষণ পক্ষে এই ডায়রিয়ার ওপরে প্রেশারাইজ করা হয়েছে, এবং ডায়রিয়াকে ভীষণ ভালোভাবে মায়েদের বুঝিয়ে দেওয়া দরকার যে ডিহাইড্রেশন কথাটা কি, অর্থাৎ শরীরে জলের ভাগ কমে গেলে, শরীরের অন্তঃকরণ যদি শুকিয়ে যায়, তাহলে যে এই ডিহাইড্রেশনের সাথে যে ডায়রিয়ার একটা স্ট্রং যোগাযোগ রয়েছে সেটা কিন্তু কেয়ার গিভার্সদের এবং যারা আমাদের বেনিফিশিয়ারিজ তাদেরকে কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে। বারে বারে জল খাওয়ার কথা বলতে হবে এবং স্যানিটাইজেশনের কথা বলতে হবে। নোংরা হাত, নোংরা খাবার, নোংরা বাসন, নোংরা জল এই সমস্ত ইউজ করা যাবে না। আনসেফ জল ইউজ করা যাবে না। সেফ ওয়াটার, সেফ ইউটেন্সিল, সেফ পোশাক পরিচ্ছদ, সেফ খাবার, সমস্ত কিছুই নিরাপদ যেই সমস্ত পন্থা রয়েছে সেই নিরাপত্তা আমাদেরকে গ্রহণ করতে হবে আগে থেকে অ্যাজ প্রিকশন। অসুস্থ হয়ে গেলে তারপরে তো ওআরএস এবং জিঙ্কের কথা আসছে, কিন্তু তার আগে যাতে এই অসুখগুলো অ্যাটাকই না করে সেজন্যই কিন্তু এই সেন্সিটাইজেশন প্রোগ্রাম, এই সেন্সিটাইজেশন ইভেন্ট এবং মায়েদের ক্ষেত্রে এবং কেয়ার গিভার্সদের ক্ষেত্রে আমাদের সেই পন্থাটাই বিশেষভাবে অবলম্বন করতে হবে। আসি পরের দিন 19/4/2025 কি করতে হবে সেই বিষয়ে। এবারে আসবো আমরা 19/4/2025। সেদিন আপনারা সকলেই জানেন যে সেদিন আপনাদের থার্ড স্যাটারডে মিটিং রয়েছে, কিন্তু থার্ড স্যাটারডে মিটিংয়ের পাশাপাশি আপনাদের সেদিন কি ইভেন্ট রয়েছে এবং কেন এই ইভেন্ট এতটা জরুরি তলবে করা হয়েছে সেই বিষয়ে বলব। আপনারা দেখতে পাচ্ছেন 19/4/2025 এই ঘরটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ওপরের পার্ট, একটা নিচের পার্ট। ওপরের পার্টে একদম বাদিকে লেখা রয়েছে স্যাটারডে, শনিবার, প্রপাগেশন অন ইম্পর্টেন্স অফ ফার্স্ট 1000 ডেজ। প্রথম যে 1000 দিবস একজন গর্ভাবস্থা থেকে, একজন মানুষের গর্ভাবস্থা থেকে একদম বাচ্চার 2 বছর বয়স পর্যন্ত যে 1000 দিবস যে সময়টা, সেই সময়কালটা কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষের ক্ষেত্রে, সে তার প্রথম বাচ্চা হোক বা দ্বিতীয় বাচ্চা, কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে তাদের সচেতন করার জন্য এই সেদিন ইভেন্ট রাখা হয়েছে। এবং তার সাথে সাথে ঘরটিকে দুভাগে ভাগ করা হয়েছে। আরও একটি ইভেন্ট সেদিন রয়েছে, আপনারা জানেন আপনাদের থার্ড স্যাটারডে মিটিং সেদিন রয়েছে। তাই ওপরের ইভেন্টটি করার জন্য আপনাদের আলাদা করে সময় বের করতে হবে। যেহেতু থার্ড স্যাটারডে মিটিং সব জায়গা থেকে নর্মালি 12টা থেকে শুরু হয় সব জায়গায়, তাই 12টার আগেই বা পরে আপনাদের ইভেন্ট করতে হবে। 12টার থেকে 2-3টে পর্যন্ত কিন্তু থার্ড স্যাটারডে মিটিংয়ে সময় লেগে যায়। 3টের পরে যদি মায়েরা অ্যাভেলেবেল হয় তাহলে সেই সময় বসবেন, কিন্তু সেন্টার টাইমে বসাই ভালো। তাই আমার সাজেশন হবে আপনারা সকালের দিকে একটা টাইম বার করে নেবেন, যে সময়ে আপনারা বেনিফিশিয়ারিজদের সঙ্গে এই ইভেন্টটা করতে পারবেন। সকালের দিকে তারাও অনেক সময় ফ্রি থাকেন এবং শোনার মুডে থাকেন। বিকেলবেলা অনেক সময় তারা শোনার মোটে থাকেন না, সারাদিন কাজ করার পর ক্লান্ত হয়ে যান অনেকেই। সবার বাড়ি তো সমান নয়, অনেককে কাজ করতে হয়, তো তারা ক্লান্ত হয়ে যান। সারাদিন পর একটা লেথার্জি এসে যায়, কাজ না করলেও শরীরে এই অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায় বা বাচ্চার পেছনে ছুটতে ছুটতে একটা লেথার্জি এসে যায়।
সেই সময় তারা ক্লান্ত হয়ে যান, শুনতে তখন আর ইচ্ছে করে না। তাই সকালের দিকটাই সবচেয়ে ভালো, সেই সময় আপনারা যদি বেছে নেন তাহলেই সবচেয়ে বেস্ট হবে। এবারে আসবো যে ঠিক কী বিষয়ে আমাদের তাদের সেন্সিটাইজ করতে হবে, কিভাবে আমরা তাদের সেন্সিটাইজ করব। আসুন আমরা পাশের কলামে যাই। তার আগে দেখে নিই ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট এরিয়া এখানেও অঙ্গনওয়াড়ি সেন্টার অ্যান্ড হেলথ সাব সেন্টার। অঙ্গনওয়াড়ি সেন্টারে আপনারা এই ইভেন্টের কাজটা করবেন এবং হেলথ সাব সেন্টারে গিয়ে আপনারা থার্ড স্যাটারডে মিটিং করবেন। সেই জন্যই দুটো জায়গার নাম এখানটায় উল্লেখ করা হয়েছে। আসবো পরের কলামে। দেখুন ও নিচে একদম সবচেয়ে নিচের যে দুটো ঘর, সেই দুটো ঘর হচ্ছে 19 তারিখের ঘর। ওপরের ঘরটাতে লেখা রয়েছে হাউস টু হাউস ক্যাম্পেইন। ঘরে ঘরে ক্যাম্পেইন করতে হবে, শুধু মিটিং নয়। এটা কিন্তু শুধুমাত্র মিটিং নয়, ঘরে ঘরে ক্যাম্পেইন করার কথা বলা হয়েছে। আগে তাহলে আপনাদের একটা বেনিফিশিয়ারি লিস্ট বানিয়ে নিতে হবে। কাদের কাদের বেনিফিশিয়ারি, 1000 ডেজের মধ্যে যারা পড়ছেন তাদের একটা লিস্ট আপনাদের বানিয়ে নিতে হবে এবং তাদের ঘরে ঘরে ক্যাম্পেইন করতে হবে। হাউস টু হাউস ক্যাম্পেইন, সেন্সিটাইজেশন অন ইম্পর্টেন্স অফ ফার্স্ট 1000 ডেজ। প্রথম 1000 ডেজের মধ্যে হয়তো প্রচুর মানুষ আসবেন না আপনার সেন্টারে, প্রচুর মানুষ পড়বেন না এই ক্যাটাগরিতে আপনার সেন্টারে। যে কজন পড়বেন তাদের কিন্তু বাড়ি বাড়ি ক্যাম্পেইন করতে হবে। procedures of cooking, describing the necessity of different food groups. কিভাবে তারা রান্না করবেন, কিভাবে রান্না করবেন বলতে কিন্তু এর মধ্যে অনেকগুলো ব্যাপার বোঝায়। যে তারা বাসন ধুয়ে রান্না করবেন, বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রান্না করবেন, নিজেদের হাত ভালো করে ওয়াশ করে তারপরে শাকসবজি ব্যবহার করবেন, খাবার জিনিস ব্যবহার করবেন। যে খাবারগুলো তারা খাচ্ছেন সেইগুলো কাঁচা অবস্থায় ভালো করে ধোবেন। কিভাবে ধোবেন, কতটা ধোবেন, গরম জলে ধোবেন না ঠান্ডা জলে ধোবেন, কখন ধোবেন, সবজি কাটার আগে ধোবেন না পরে ধোবেন, এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের ট্রেনিং হয়ে গেছে, আপনারা কিন্তু ট্রেন্ড। তাহলে এই বিষয়গুলোও এর মধ্যে কিন্তু এসে যাচ্ছে। কোন জলে রান্না করবেন, ঢাকা দিয়ে রান্না করবেন, নুন কখন দেবেন, কতটা পরিমাণ রান্নাতে তেল থাকবে কিনা, হাজার দিবসের মধ্যে তেল কতটা জরুরি, নুন কতটা জরুরি, কতটা পরিমাণ তার শাকসবজি খাওয়া উচিত, কি কি রঙের শাকসবজি খাওয়া উচিত, কতটা খাবার খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত, কতবার খাওয়া উচিত, কতটা ঘনত্বে খাওয়া উচিত, কিভাবে বাচ্চাকে খাওয়ানো উচিত, অর্থাৎ জয়ফুল লার্নিংয়ের মতন জয়ফুল ইটিংও বাচ্চাদেরকে করাতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। বিশেষত 6টা ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে কি খাবে, দ্বিতীয় কতটা খাবে, 3 নম্বর কতবার খাবে, 4 নম্বর কতটা ঘনত্বে খাবে, 5 নম্বর আপনি কতটা পরিচ্ছন্নভাবে খাওয়াবেন এবং 6 নম্বর কিভাবে খাওয়াবেন, অর্থাৎ আনন্দের সাথে খাওয়াবেন না বাচ্চাকে মারধর করে খাওয়াবেন না জবরদস্তি করে খাওয়াবেন, সেই বিষয়টাও কিন্তু আপনাদের হাউস টু হাউস গিয়ে বা এক জায়গায় বসে আপনাদের গ্রুপ ওয়াইজ অর্থাৎ এজ ওয়াইজ আপনাদের বোঝাতে হবে। প্রেগনেন্ট মাকে যদি আপনি বড় বাচ্চার কথা বলেন, আমি বারবার অনেক ভিডিওতে আমি বলেছি, প্রেগনেন্ট মাকে যদি আপনি বড় বাচ্চার ব্যাপারে বোঝাতে যান সে কোনো ইন্টারেস্ট নেবে না। প্রেগনেন্ট মায়েদের একটা আলাদা গ্রুপ করুন এবং প্রেফারেবলি তাদের মাস হিসাবে গ্রুপটা করুন। ধরুন প্রথম 4 মাসের নিয়ে এক জায়গায় বসলেন, তারপরে 4 মাস নিয়ে এক জায়গায় বসলেন, এইভাবে করুন। বা প্রথম 3 মাস 3টে ট্রাইমেস্টার আলাদা করে করার চেষ্টা করুন। যদি না পারেন, যদি আপনাদের মনে হয় যে ভীষণ লোডেড কাজ, তাহলে প্রেগনেন্ট মায়েদের নিয়ে একটা সেশন করুন, ল্যাকটেটিং মায়েদের নিয়ে একটা সেশন করুন, এইভাবে করুন। তাহলে দেখবেন, এবং একটু বড় বাচ্চাদের নিয়ে আরেকটা সেশন করুন, 1 বছর 1.5 বছরের পর থেকে বাচ্চাদের নিয়ে আরেকটা সেশন করুন। তাহলে দেখবেন মায়েরা ইন্টারেস্ট নিচ্ছে। না হলে আপনি বড় বাচ্চাদের খাবার কথা বলবেন, প্রেগনেন্ট মায়েরা ওখানে বসে থেকে ভাবে আমার তো সময় নষ্ট, আমি চললাম বাড়ি, দিদিমণি তুমি গল্প করো, ব্যাপারটা এখানে এসে দাঁড়িয়ে যাবে। তো আপনারা সেই ভুলগুলো করবেন না আশা করি, কারণ এই ব্যাপারে আপনাদের প্রচুর ট্রেনিং হয়েছে, আমিও প্রচুরবার আপনাদের বলেছি। এরপরে আসছে যে
বিভিন্ন রকম ফুড গ্রুপের ব্যাপারে আপনাদের বোঝাতে হবে। ফুড গ্রুপগুলো কি কি? এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন এবং তার সাথে জল, এই আলাদা আলাদা যে খাবারগুলো রয়েছে, গ্রুপগুলো রয়েছে। ভিটামিনের মধ্যে আবার ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এই যে আলাদা আলাদাগুলো রয়েছে এইগুলোর ব্যাপারেও কিন্তু ক্যাম্পেনিং করতে হবে। আমার দিদিদের যেমন আমি আমার প্রত্যেকটা দিদির সেন্টারে, বেশিরভাগ দিদির সেন্টারে পুষ্টি দেওয়াল বলে, তাদের নিজস্ব সেন্টার রয়েছে, পুষ্টি দেওয়াল বলে, পুষ্টি ওয়াল বলে একটা ওয়াল থাকে আলাদা করে। এসএসসি ওয়ালের, এসএসসি কর্নারের সাথে একটা আলাদা করে পুষ্টি ওয়াল থাকে। এটা আমি মালদায় আমি আমাদের যিনি ICDS এর ট্রেনিং করাতে আসতেন আপনার ইউনিসেফ থেকে, তাদের কাছ থেকে আমি শিখেছিলাম যে এরকম একটা পুষ্টি ওয়ালও আমাদের করা উচিত। সেই হিসাবে কিন্তু আমার প্রত্যেকটা আঙ্গনওয়াড়ি সেন্টারে প্রত্যেকটা দিদির একটা করে আলাদা পুষ্টি ওয়াল ছিল এবং আছে, এবং সেখানে পুষ্টি সংক্রান্ত বিভিন্ন মেসেজ ওই ওয়ালে দেওয়া থাকে। তো সেই রকম আপনাদেরও বলবো যে আপনারাও যদি এরকম নিজস্ব সেন্টারে একটা পুষ্টি ওয়াল আলাদা করে বানাতে পারেন তাহলে হ্যাপাজার্ড হয় না। সমস্ত পুষ্টির মেসেজগুলো আপনারা সেই ওয়ালে সাজিয়ে রাখুন, আর তার সাথে একটা সাবান, একটা হ্যান্ড ওয়াশ, সব ডিসপ্লে করে রাখুন। তাহলে মায়েরাও আসবে, তারাও যখন পুষ্টি ওয়ালটা দেখবে ওপরে পুষ্টি ওয়াল লিখে রাখুন, বা পুষ্টি দেওয়াল লিখে রাখুন, বা পুষ্টি সংক্রান্ত তথ্য এই কথাটা লিখে রাখুন। তাহলে মায়েরাও যখন আসবে বিভিন্ন চার্ট তৈরি করে রাখুন রং বেরঙের, তাহলে তারাও কিন্তু বুঝতে পারবে যে ঠিক কি কি মেসেজ দেওয়া যেতে পারে। আমি এই বিষয়ে কিছু চার্ট আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক কীভাবে আমি বানাই দিদিদের সঙ্গে বসে। আচ্ছা, এরপরে আসবো ফুড resource mapping at AWC catchment areas to highlight different food available within the locality. এরপরে কি কি ফুড সেই এরিয়াতে অ্যাভেলেবল, সব খাবার তো অ্যাভেলেবল থাকে না সব জায়গায়। লোকালিটিতে কোনো কোনো জিনিসের উৎপাদন বেশি, কোনো জিনিসের উৎপাদন কম, তাহলে সেইভাবে ভাগ করে আপনাদেরকে আগে জানতে হবে যে কোন খাবার কার্বোহাইড্রেট সমৃদ্ধ, কোন খাবার প্রোটিন সমৃদ্ধ, কোন খাবার ভিটামিন সমৃদ্ধ, কোন খাবার মিনারেল সমৃদ্ধ, কোন খাবার ফ্যাট সমৃদ্ধ, ফ্যাটও যে আমাদের শরীরে দরকার, সেই বিষয়গুলো আপনাদের জানতে হবে এবং ভালো করে জেনে মায়েদেরকে বোঝাতে হবে। এবং এই ক্ষেত্রে বলবো, যদি আপনারা লাইভ খাবার নিয়ে মায়েদেরকে বোঝান, ধরুন ভিটামিন সি বোঝাচ্ছেন, সেক্ষেত্রে পাকা পেয়ারা, পাকা কলা, তারপরে আপনার লেবু জাতীয় ফল, এই সমস্ত নিয়ে যদি ওনাদেরকে দেখিয়ে বোঝান তাহলে ওনাদের মনে থাকবে। বেশি ভিটামিন নিয়ে বোঝাচ্ছেন, ডিমের কুসুম, পাকা কলা, পাকা, এখন আমের সময় পাকা আম, তারপরে আরও যে অন্যান্য হলুদ রঙের খাবার রয়েছে, বাতাবি লেবু, মিষ্টি কুমড়ো, এই সমস্ত যদি আপনারা দেখিয়ে বোঝান যে এসবের মধ্যে ভিটামিন এ রয়েছে, যা আমাদের এলাকায় সহজলভ্য, আপনারা করেন এই জিনিসগুলো, তো লিমিটেড কয়েকটা সবজি নিয়ে করেন, ভ্যারাইটি সবজি নিয়ে করুন। কোনো কোনো মাকে বলুন, আপনার কাছে যতজন মা রয়েছে, কোনো কোনো মাকে বা প্রেগনেন্ট মাদার বা ল্যাকটেটিং মাদারকে বলুন যে তোমার বাড়িতে যা যা সাদা রঙের খাবার তুমি পাবে, চিড়ে, মুড়ি, চাল, পাউরুটি, ডিম, সাদা কাঁচা ডিম বা সেদ্ধ ডিম, বা অন্যান্য আরও যে লেটুস পাতা, বাঁধাকপি, যা সাদা রঙের পাবে তাই তোমরা নিয়ে আসবে, একটা করে, আধখানা করে, এক মুঠ করে তোমরা নিয়ে এসো। তারপরে সেটাকে এক্সপ্লেন করুন যে তার মধ্যে কি কি রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে নাকি তার মধ্যে আরও অন্যান্য গুণ রয়েছে খাবারের, লবণে আয়োডিন রয়েছে, এগুলো এক্সপ্লেন করে দিন। তাদেরকে চোখে দেখিয়ে তাদেরকে বোঝান। কাউকে বলুন সবুজ রঙের তার বাড়িতে যা শাক সবজি আছে, যা আছে একটা করে নিয়ে আসতে, এবং তাদেরকে বোঝান যে এর মধ্যে কি কি রয়েছে। এখন কাঁচা আমের সময়, কাঁচা আমের মধ্যে ভিটামিন সি রয়েছে, তারপরে কাঁচা আমের মধ্যে আপনার ভিটামিনস আরও অন্যান্য গুণ রয়েছে, তারপরে টক জাতীয় লেবু যদি কারোর থাকে তার মধ্যে ভিটামিন সি রয়েছে,
তারপরে ভিটামিন এ, পাকা কলা, ডিমের কুসুম, এই সমস্ত রয়েছে, মিষ্টি কুমড়ো, এই সমস্ত নিয়ে আপনারা করেন, কিন্তু তবুও আপনারা আরও ভালো করে তাদেরকে আনতে বলুন বেছে বেছে। তারা যদি নিয়ে আসে তাদের ইন্টারেস্টটা কিন্তু আরও বাড়বে, তাদের ইনভলভমেন্টটা বাড়বে, যত ইনভলভমেন্ট বাড়বে তত কিন্তু ইন্টারেস্ট বাড়বে। আর আপনি নিয়ে এসে দেখালেন, তারা কিন্তু বোর হয়ে যায় দেখতে দেখতে, দূর দিদিমণি তো রোজই দেখায়, প্রত্যেক সপ্তাহেই দেখায়, প্রত্যেক মাসেই চতুর্থ শুক্রবার করে দেখায়। তাদেরকে আনতে বলুন একবার, যে তোমাদেরকে তো প্রত্যেক মাসে বোঝানো হয় চতুর্থ শুক্রবার করে, এবার তোমরা আনো তো দেখি, তোমরা নিয়ে এসো, নিয়ে এসে তোমরা এক জায়গায় জড়ো করো, এবং তারাই বলবে যে কার মধ্যে কী ভিটামিন রয়েছে, কার মধ্যে কোনটা কার্বোহাইড্রেট প্রধান খাবার, কোনটা প্রোটিন প্রধান খাবার, কার মধ্যে ফ্যাট রয়েছে, ছানায় ফ্যাট রয়েছে কিনা, বাটারে ফ্যাট রয়েছে কিনা, ঘিতে ফ্যাট রয়েছে কিনা, তারাই বলুক। তো এইভাবে আপনাদের আলোচনা করতে হবে। আচ্ছা, এরপরে নিচের রোতে আসছি একদম। অ্যাটেন্ড দ্য মিটিং উইথ অল পার্টিকুলার্স অফ প্রেগনেন্ট উইমেন অ্যান্ড নিউট্রিশনাল স্টেটাস অফ চিলড্রেন। বাচ্চাদের নিউট্রিশনাল স্টেটাস, অর্থাৎ তারা সবুজে আছে নাকি হলুদে আছে নাকি লালে আছে, এই সমস্ত নিয়ে, তাদের সংখ্যা, কতজন আপনার সেন্টারে সাধারণ ওয়েটের বাচ্চা আছে, কতজন এমইউডব্লিউ আছে অর্থাৎ মডারেটলি আন্ডারওয়েট বাচ্চা আছে, কতজন এসইউডব্লিউ আছে অর্থাৎ কতজন লাল বাচ্চা, সিভিয়ারলি আন্ডারওয়েট বাচ্চা আছে, স্যাম বাচ্চা কতজন আছে, ম্যাম বাচ্চা কতজন আছে, আপনার ওখানটায় স্টান্টেড বাচ্চা কতজন আছে, এই সমস্ত তথ্য নিয়ে আপনাদের শনিবার দিন হাজির হতে হবে। প্রেগনেন্ট মাদার্স কতজন আছে, কতজন কিশোরী অবস্থায় রয়েছে যারা প্রেগনেন্ট হতে পারে বা যাদের বিয়ে হতে পারে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু নিজের নখদর্পণে রাখতে হবে। এবং যতজন প্রেগনেন্ট মাদার আছেন বা ল্যাকটেটিং মাদার্স আছেন বা আপনার সেন্টারে মালনারিশড বাচ্চা রয়েছে, তাদের সমস্ত তথ্য কিন্তু শনিবার দিন সেন্টারে নিয়ে গিয়ে নিজেদের মধ্যে হেলথ এবং আইসিডিএসকে আদান প্রদান করতে হবে। মানে কি রয়েছে দেখুন সেকেন্ড লাইনে, প্রিপেয়ারিং প্ল্যান অফ অ্যাকশন ফর দ্য আপকামিং মান্থ রিগার্ডিং follow-up of at-risk pregnancy and SU SAM children। যারা অ্যাট রিস্ক প্রেগনেন্সিতে আছে, যারা ঝুঁকি সম্পন্ন গর্ভবতী মহিলা তাদের, এবং যারা এসইউডব্লিউ সিভিয়ারলি আন্ডারওয়েট বাচ্চা এবং স্যাম সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশড বাচ্চা, এদের এই 3 ক্যাটাগরির বেনিফিশিয়ারিজদের যেন সামনের মাসে, পরবর্তী মাসে স্পেশাল ফলো আপ দেওয়া যায়, স্পেশাল কেয়ার দেওয়া যায়, তাদের মধ্যে কনসেপ্ট বিল্ড আপ করা যায়, তাদেরকে আরও ডেভেলপ করা যায় তাদের স্টেটাস। সেই জন্য কিন্তু হেলথ আর আইসিডিএসকে এই মাসে বসেই নিজেদের মধ্যে এই থার্ড স্যাটারডে মিটিংয়ে তথ্য আদান প্রদান করতে হবে, এবং সেই ফলো আপের কাজ এই আগামী সোমবার থেকেই স্টার্ট করে দিতে হবে। যে আপনারা কিভাবে ফলো আপটা করবেন সেটার একটা প্ল্যান চক আউট করে নিতে হবে। Reporting about the activities of the month as per previous meeting plan সেইভাবে আপনাদেরকে রিপোর্টিংও করতে হবে, এবং এই ছবি বা এই তথ্য কিন্তু সমস্তটাই জন আন্দোলন পোর্টালে আপনাদের আপলোড করতে হবে। আচ্ছা, পাশের কলামে আসছি। আপনারা কি নিয়ে ঠিক এই মিটিংয়ে কি কি দরকার, আপনাদের হাতে কি কি থাকতে হবে। লিস্ট অফ প্রেগনেন্ট উইমেন, নিউট্রিশনাল স্টেটাস অফ চিলড্রেন, প্রেগনেন্ট মাদারের লিস্ট থাকতে হবে, এবং এসইউডব্লিউ এবং স্যাম বাচ্চাদের লিস্ট থাকতে হবে। কারো সেন্টারে যদি থেকে থাকে তাহলে সেই নামগুলো লিস্ট করে তাদের বয়স, তাদের ওজন, তাদের হাইট, তাদের মধ্যে হিমোগ্লোবিন লেভেল কম আছে কিনা, এই সমস্ত নিয়েই কিন্তু এই থার্ড স্যাটারডে মিটিংয়ে বসতে হবে। দুই পক্ষেই কিন্তু এই উদ্যোগ থাকবে, হেলথের দিক থেকেও থাকবে, আইসিডিএস এর দিক থেকেও থাকবে। এখানে অ্যানেক্সচার হিসাবে গাইডলাইন অ্যান্ড ফরম্যাটস অফ রিপোর্টিং ইন
থার্ড স্যাটারডে মিটিং যে অ্যানেক্সচার আপনাদের দেওয়া আছে সেই অ্যানেক্সচার আমি শেয়ার করে দিচ্ছি। এই অ্যানেক্সচারের ভিডিও কিন্তু আমার ইউটিউবে করা আছে, আমার চ্যানেলে করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের থার্ড স্যাটারডে মিটিংয়ের যে অ্যানেক্সচার যে ফরম্যাট সেটা কিন্তু অনেক আগেই আমি যখন প্রথম আপনাদের থার্ড স্যাটারডে মিটিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হলো এবং অ্যানেক্সচার তৈরি করে দেওয়া হলো তখনই কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম এবং বুঝিয়েও দিয়েছিলাম কী কী বিষয়ের ওপর আপনাদের তথ্য সম্বল করে যেতে হবে থার্ড স্যাটারডে মিটিংয়ে এবং হেলথের কাছেও কী কী তথ্য থাকবে, হেলথ এবং আইসিডিএস কী কী বিষয়ের উপর আদান প্রদান করবে সেই বিষয়ে কিন্তু বিশদে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিও একবার দেখে নিতে পারেন থার্ড স্যাটারডে মিটিংয়ে যাবার আগে। তো এই ছিল আমাদের কাল এবং পরশুর যে শিডিউল, তার যে ইভেন্টস রয়েছে তার শিডিউল এবং প্ল্যানিং। আপনারা এই হিসেবেই এই সপ্তাহে কাজ করবেন, কাল এবং পরশু কাজ করবেন। সর্বশেষে বলবো, আপনারা অনেক সমস্যার কথা আমাকে ইউটিউবে লেখেন, কিন্তু আপনারাও জানেন যে টাকা না আসলে, অ্যালটমেন্ট না আসলে আমাদের কিছু করার থাকে না। আমরা আজ্ঞাবাহী কর্মচারী মাত্র, আপনাদের মতোই। আপনাদের যেমন ডিকটেট করা হলে আপনারা কাজ করেন, আমরাও ওপর মহলে ডিকটেশন অনুযায়ী আমরা কাজ করি। আপনাদের টাকা আসা না আসা এটা আমাদের ওপর নির্ভর করে না দিদি। আমি সমব্যথী আপনাদের জন্য। আপনারা টাকা সময় মতন পেলে আমাদেরও ভালো লাগে, আমরাও চাই আপনারা টাকা সময় মতন পান, কিন্তু কাজ তো থেমে থাকবে না, কাজ তো করতেই হবে। আপনারা যতক্ষণ এই ডিপার্টমেন্টের সাথে জড়িত আছেন ততক্ষণ আপনাদের কাজ করে যেতে হবে এবং আমরা যতক্ষণ এই ডিপার্টমেন্টের সাথে জড়িত আছি আমাদেরকে কাজ করে যেতে হবে। তাই কাজ যখন করতেই হবে তাহলে এতটা হতাশা বয়ে কাজ করার তো কোনো মানে হয় না। হতাশা থাকবেই যদি সময় মতন, আমরা টাকার জন্যই কাজ করি সবাই, টাকা যদি সময় মতো না পাই হতাশা আসবেই। তবু কাজ যখন করতে হবে তাহলে কাজটা নিয়েই আমরা কথা বলবো এখানে এই প্ল্যাটফর্মে। শুভরাত্রি, ভালো থাকবেন। আসবো সোমবারের ভিডিও নিয়ে। সোমবার কিন্তু আপনাদের আরও ভাইটাল একটি কাজ রয়েছে, আরও ভাইটাল একটি ইভেন্ট রয়েছে, সেইটা আপনাদের আমি আগেই বুঝিয়ে দেবো।